ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স 6-এর 6.4.1, 6.4.2, 6.4.3, 6.4.4 এই কয়টা অ্যাক্টিভিটি দিয়ে আমাদের আজকে চ্যাপ্টারটা শেষ হচ্ছে। চ্যাপ্টারের নাম ছিল ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। 6.4.1-এ কি বলেছে? রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি, নিচের লেখাটি আলাদাভাবে পড়ুন। দেন ওয়ার্ক ইন পেয়ার অর গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। তারপর জোড়া বা দলে কাজ করুন এবং পাঠ্যে ব্যবহৃত যে সংযোজক অব্যয়গুলো আমরা সংযোজক অব্যয়গুলো এর আগে পড়েছিলাম, মনে আছে কারো? অ্যান্ড, অর, বাট, ইয়েট, তারপরে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দারমোর, মোরওভার, বিকজ, এগুলো সবগুলো হচ্ছে সংযোজক অব্যয় বা শুধু সংযোজকও বলা যায়। তো এগুলো একটা তালিকা করতে বলেছে আমাদের প্যাসেজ থেকে। মেক এ লিস্ট অফ দোজ ইন দ্য টেবল বিলো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইসেস ইন দ্য সেন্টেন্সেস। নিচের সারণীগুলিতে সেগুলো একটু তালিকা করতে বলেছে এবং বাক্যগুলিতে সেই সংযোজক যেগুলো আছে সেগুলোর ব্যবহারের উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, আমরা এখন পড়তে যাচ্ছি গল্পটা। এটা হচ্ছে ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের বিস্ময়। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই প্যাসেজটার শিরোনাম। আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড হোয়েন হার মাদার এন্টার্ড হার রুম। আমিনা তার বিছানায় বসেছিল যখন তার মা তার ঘরে প্রবেশ করে। অ্যাজ আমিনা ওয়াজ লস্ট ইন হার থটস শি ডিড নট নোটিস। আমিনা যেহেতু তার চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিল, সে খেয়াল করেনি। Therefore, it startled Amina when her mother spoke. তাই আমিনা যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন সে হতবাক হয়ে গিয়েছিল। যেমন কি হঠাৎ করে কেউ পাশে এসে দাঁড়ালে অথবা হঠাৎ করে কেউ অনেকক্ষণ চুপচাপ বসে আছে, গায়ের মধ্যে একটা হাত দিল, হঠাৎ করে তখন চমকে ওঠে। ইট ইজ এ স্টার্টলড হওয়া। হোয়াট আর ইউ ডুইং? হার মাদার আস্কড হার। মা জিজ্ঞেস করলো, কি করছো? আই ওয়াজ রিডিং হোয়েন আই অ্যাক্রস দ্য টার্ম 7 ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। আমি যখন পড়ছিলাম তখন আমি প্রাচীন বিশ্বের 7টি বিস্ময় শব্দটির মুখোমুখি হয়েছিলাম। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, তাই আমি এটা নিয়ে ভাবছিলাম। আমিনা আনসার্ড, আমিনা জবাব দিল। ইট ইজ এ লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচার অফ দ্য এনশিয়েন্ট পিরিয়ড, মাদার সেইড। মা বললেন, এটি প্রাচীন যুগের 7টি উল্লেখযোগ্য কাঠামোর একটি তালিকা। দেন হোয়াই আর দে কল ওয়ান্ডার্স আস্কড আমিনা। আমিনা জিজ্ঞেস করলো, তাহলে কেন তাদেরকে আশ্চর্য বলা হচ্ছে? ইউ টেল মি হোয়াই। মা বলল, কেন বলো তো? আই ডোন্ট নো মা। মা জিজ্ঞেস করলেন, আমি জানি না মা, এটা বললো হচ্ছে আমিনা। ক্যান ইউ নেম 1 or 2 অফ দেম? মাদার আস্কড। তার মা জিজ্ঞেস করলো, তুমি কি তাদের একজনের বা দুজনের নাম বলতে পারো, অথবা সেগুলো একটি বা এক দুইটির নাম বলতে পারো? আমরা প্রাচীন বিশ্বের যে বিষয়গুলো সেগুলোর নাম শুনেছি। একটা সময় যখন মানব সভ্যতা অনেক এগিয়ে গেছে, তখন অনেকগুলো বিশ্বে স্ট্রাকচার গড়ে ওঠে প্রাকৃতিকভাবে অথবা মানুষের তৈরি, সেগুলোকে প্রাচীন বিশ্বের বিস্ময় হিসেবে গণনা করা হয়। সেই কথা জিজ্ঞেস করছে, তুমি কি তাদের একটা বা দুইটার নাম বলতে পারো? আমিনা উত্তর দিল, গিজার, গ্রেট পিরামিড অফ গিজা, লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া আনসার্ড আমিনা। আমিনা উত্তর দিল, এগুলো হচ্ছে গিজার বড় পিরামিড, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। এগুলো গিজা হচ্ছে কোথায়? গিজার পিরামিডটা কোথায় আছে? এটা হচ্ছে সেই মিশরে। আলেকজান্দ্রিয়া শহরটা কোথায়? মিশরে। তো মিশরের সভ্যতা নিয়ে কথা হচ্ছে এখানে। বোথ আর কারেক্ট। লেট আস টক দ্য কেস অফ গ্রেট পিরামিড অফ গিজা। দুটোই ঠিক। গিজার গ্রেট পিরামিডের কথায় ধরা যাক। হোয়াট ডিড ইউ নো অ্যাবাউট ইট? মা জিজ্ঞেস করলো, তুমি কি জানো এই বিষয়ে? মাদার সেড,
Firstly, it is in Egypt. Secondly, it is huge, Amina replied. প্রথমত এটি হচ্ছে মিশরে, দ্বিতীয়ত এটি অনেক বিশাল, আমিনা উত্তর দেয়। Amina replied, it stood 481 feet tall when constructed. এটি নির্মাণের সময় 481 ফুট উঁচু ছিল। Thus, being the tallest man-made structure of that time. এভাবে সেই সময় সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো ছিল এটা। তারপরে লাইনটা হচ্ছে Furthermore, it remained so for more than 3,800 years. উপরন্তু এটি 3,800 বছরেরও বেশি সময় ধরে রয়ে গেছে। Mother added, তার মা যোগ করলো, I can hardly wrap up my head around it, considering its massive structure in addition to its ancient origin, Amina said. আমিনা বললেন, প্রাচীন উৎপত্তির পাশাপাশি এর বিশাল কাঠামোর বিবেচনা করে আমি খুব কমই মাথা খাটিয়ে বের করতে পারছি। মানে এই সম্পর্কে আমি মাথা খাটিয়ে কিছু বের করতে পারছি না, কারণ এত প্রাচীন সময়ে এত বড় স্ট্রাকচার তৈরি করা, এটা অনেকটা অবাক করার বিষয়। Moreover, it was built without modern technologies. তাছাড়া এটি আধুনিক প্রযুক্তি ছাড়াই নির্মিত হয়েছিল। মাদার অ্যাডেড, মা বলল, all of the 7 are testament of human marvel. যে কয়টা আছে এরকম এই 7টি মানুষের বিস্ময়ের প্রমাণ, যে মানে মিশরের সেই যেটাকে বলা হচ্ছে, আমরা পিরামিডের নাম শুনেছি না, বড় বড় অনেক এরকম প্রাকৃতিক আছে, কিছু মানব সৃষ্ট আছে, যেগুলো সে মানে একেবারে অবাক করার মতো বিষয়, যে প্রযুক্তি থাকা না থাকা সত্ত্বেও এত বড় বড় কাঠামো কীভাবে তৈরি করলো, কতজন মানুষ করেছিল, কত সময় লেগেছিল, কত টাকা খরচ হয়েছিল, অনেকগুলো বিষয়ের ব্যাপার। For instance, the lighthouse of Alexandria was almost 387 feet tall. উদাহরণস্বরূপ আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি প্রায় 387 ফুট লম্বা ছিল। In comparison to that, the tallest building in our country is 561 feet, which was built in 2012, almost 2,300 years after the construction of the lighthouse, Mother said. এর তুলনায় আমাদের দেশের সবচেয়ে উঁচু ভবনটি 561 ফুট, যা বাতিঘর নির্মাণের প্রায় 2300 বছর পর 2012 সালে নির্মিত হয়েছিল, তার মা বলল, মানে বাংলাদেশের কথা আর কি। Now tell me, why are they called wonders? Mother asked. মা জিজ্ঞেস করলেন, এখন বলো কেন এগুলিকে আশ্চর্য বলা হয়? Because they are aspiring with feeling of awe. কারণ তারা বিস্ময়ের অনুভূতি নিয়ে উচ্চাকাঙ্ক্ষী। Besides seeing them, one cannot but wonder how these magnificent structures were built, answered Amina. এছাড়া এগুলো দেখে কেউ অবাক না হয়ে পারে না যে কিভাবে এই দুর্দান্ত কাঠামোগুলি নির্মিত হয়েছিল, আমিনা উত্তর দেয়। Exactly, they fill us with wonders. For that reason, they are called wonders of the ancient world, Mother replied. ঠিক তারা আমাদের বিস্ময় পূর্ণ করে দেয়, সেই কারণেই এগুলিকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়, মা উত্তর দেন। আমিনা thanked her mother and went back to her studies. আমিনা তার মাকে ধন্যবাদ জানায় এবং তার পড়াশোনায় ফিরে যায়। ওকে, এখানে কোহেসিভ ডিভাইস যেগুলো বইতে দেওয়া আছে, এই প্যাসেজের মধ্যে আমরা যেগুলো পেয়েছি আমরা সেগুলো এখন ব্যবহার করব, ঠিক আছে। দেয়ারফর অর্থ হচ্ছে অতএব। তো এটা কেন বসে? কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং ফলাফল বুঝাতে বসে। অ্যাজ, যেহেতু। কেন বসে? কারণ অর্থে বসে। সো, তাই। কেন বসে? কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফল অর্থে বসে। দেন, তখন। সিকুয়েন্স বা ক্রম বুঝাতে বসে। ফার্স্টলি, প্রথমত। সিকুয়েন্স বা ক্রম বুঝাতে বসে। ডাজ, ফলে। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ বা ফলাফল অর্থে বসে। ফার্দারমোর, অধিকিন্তু। এমফাসাইজ বা জোর দেওয়া অর্থে বসে। মোরওভার, এছাড়া বা তাছাড়া। এডিশন, অধিকিন্তু অর্থে বসে। অবশ্যই এডিশন ক্ষেত্রে আমরা ইন এডিশনটাই খুব ভালো সুন্দর অর্থে বলতে পারি। ওকে, ফরএভার এডিশন অর্থে লেখা যায়, সমস্যা নেই। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। ইলাস্ট্রেশন বা এক্সাম্পল অর্থে বসে। বিসাইডস, এছাড়াও, এটা বসে এডিশন অর্থে, অর্থাৎ এছাড়াও অর্থে বসে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে কোহেসিভ ডিভাইসগুলো অর্থাৎ সংযোজক অব্যয়গুলো এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্যগুলো কী। 6.4.2
ফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক লেখা। Read the text in activity 6.3.5 Khalek's aspiration, which is an informal text. বলছে ক্রিয়াকলাপ 6.3.5 যে খালেকের আকাঙ্ক্ষা এই পাঠ্যটি পড়ুন, যা একটি অনানুষ্ঠানিক পাঠ্য। আচ্ছা, ইন গ্রুপস রিরাইট দ্য টেক্সট টু মেক ইট ফর্মাল টেক্সট। এখন আমাদেরকে দলে কাজ করে এই ইনফর্মাল টেক্সটটাকে ফর্মাল টেক্সটের রূপ দিতে হবে। In doing this, you can study the feature of the formal text in activity 6.3.3. তো 6.3.3 যে অ্যাক্টিভিটিটা আছে সেখানে ফর্মাল টেক্সট লেখার একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো পড়তে বলছে। রাইট দ্য ফর্মাল ভার্সন অন পোস্টার পেপার। তারপরে এগুলো যে আমরা যে লেখাটা লিখে দিচ্ছি এখানে উত্তর করে দিচ্ছি, সেটাকে পোস্টার আকারে ক্লাসে তুমি প্রেজেন্ট করতে পারবে। প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস আপন কমপ্লিটিং দ্য রাইটিং। তারপরে আনুষ্ঠানিক সংস্করণটি পোস্টার কাগজে লিখুন, লেখা শেষ করার পর এটি পুরো ক্লাসের সাথে উপস্থাপন করুন। এখন আমরা পুরো লেখাটাকে ফর্মাল টেক্সটে লিখে দিয়েছি। তো এখন একটা বিষয় খেয়াল করতে হবে এখানে, সেটা হচ্ছে ফর্মাল টেক্সটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস বা কানেক্টরস, তাই তো? আমরা যখন পড়ছিলাম খেয়াল করে দেখা যে বিকজ এটা যে কানেক্টরস, ফার্স্টলি এটা কানেক্টরস, সেকেন্ডলি কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস যেটা ডাজ কানেক্টরস, ঠিক আছে? থার্ডলি কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস, বিকজ কোহেসিভ ডিভাইস, ভোকেশনালি কোহেসিভ ডিভাইস, ঠিক আছে? এইগুলো কোহেসিভ ডিভাইস ব্যবহার করে যখন একটা লেখা হয় তখন এটা ফর্মাল টেক্সট হয়, এবং লেখার ক্ষেত্রে অনেকটা ভিন্নতা থাকে। তোমার সামনে বইটা থাকলে তুমি এটা দেখো। আমি খুব দ্রুত এই প্যাসেজটা পড়ে যাব, কারণ আমরা অলরেডি এটা পড়েছি আগে। 12-year-old Khalek lives in a slum near Kamlapur railway station with his mother, 2 younger brother and sister. 12 বছর বয়সী খালেক তার মা, 2 ছোট ভাই বোনের সাথে কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বস্তিতে থাকে। His mother is everything to him because his father is not here. তার মা তার কাছে সব কিছু, কারণ তার বাবা এখানে নেই। He has been working to support himself and boost his income for the past few months. তিনি গত কয়েক মাস ধরে নিজের ভরণ পোষণ এবং আয় বাড়ানোর জন্য কাজ করছেন। He firstly tried to find employment as a porter in Bazar near Kamlapur railway station. He could not handle the task at hand. প্রথমত তিনি কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বাজারে, তিনি আমরা সেই অর্থ করতে পারি, ঠিক আছে? কমলাপুর রেল স্টেশনের কাছে সে কাজ করতো, চাকরি করার চেষ্টা করছিল। তারপরে তখন যে কাজটা তার কাছে ছিল সেটা সে সামলাতে পারতো না, অর্থাৎ কাজটা তার জন্য একটু কঠিন ছিল। সেকেন্ডলি হি স্টার্টেড অফ অ্যাজ এ কার ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বিকজ দ্য টাস্ক ইজ পিরিলেস। পিরিলেস শব্দটা একটু কঠিন শব্দ বসানো হয়েছে, বা এটা একটা স্ট্যান্ডার্ড শব্দ বসানো হয়েছে। কেন এখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে, এটা ফর্মাল টেক্সটের বৈশিষ্ট্য হচ্ছে এটা স্ট্যান্ডার্ড শব্দ থাকবে। ডেঞ্জারাস আছে টেক্সটে আমরা একটা লিখলাম পিরিলেস, মানে হচ্ছে ভয়ানক অর্থে বসছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? ফর্মাল টেক্সটের বৈশিষ্ট্য। He once had a sharp nail severe his form. His mother then counseled him to leave that position, thus he carried it out. দ্বিতীয়ত তিনি গাড়ি কর্মশালার সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। যেহেতু কাজটি বিপজ্জনক, তাই সে একবার তার হাতের তালুতে একটি ধারালো পেরেকে দ্বারা কেটে দেওয়া হয়েছিল, কেটে গিয়েছিল বলতে পারি আমরা। কেটে গিয়েছিল। তার মা তখন তাকে সেই পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়, সেই কাজটা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়, এইভাবে সে তার সম্পাদন করে। থার্ডলি হি কারেন্টলি ওয়ার্কস ইন রেস্টুরেন্ট, স্টার্টিং ওয়ার্ক at 6 in the morning. Occasionally he washes dishes, refills water, wipes down tables, cleans floors. He receives minimum pay for the labor that is done. তৃতীয়ত সে বর্তমানে একটা রেস্তোরাঁয় কাজ করছে, সকাল 6টায় কাজ শুরু করে। মাঝে মাঝে সে থালা বাসন ধুয়ে ফেলে, পানি ভরে, টেবিল মুছে ফেলে, মেজে পরিষ্কার করে। যে পরিশ্রম সে করে তার জন্য সে ন্যূনতম বেতন পায়। ছোট মানুষ, সে কারণে তাকে বেতনও কম দেওয়া হয়। বিকজ হি ডাজ নট হ্যাভ এ ফিক্সড পে, হি অলওয়েজ রিসিভস modest amount of money.
যেহেতু তার কোনো নির্দিষ্ট বেতন নেই, আমরা অবশ্য বিকজের জায়গায় এখানে এস বসাতে পারি। এসটাও কিন্তু কানেক্টরস, ঠিক আছে? সেই হিসেবে আমরা এখানে এস বসাতে পারি, তাহলে বাক্যটা সুন্দর হবে। যেহেতু তার নির্দিষ্ট বেতন নেই, তাই সে সবসময় সামান্য পরিমাণ অর্থ পায়। মেনি চিলড্রেন কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস টু ডাইন জাস্ট লাইক দেম। তার মতোই অনেক শিশু তার বাবা মায়ের সাথে রেস্তোরাঁয় খেতে আসে। Occasionally he could have the opportunity. When he sees them, he told his mother that they wanted to go to school one day. ওকে, আমরা এই অংশটা কেটে দিতে পারি, দরকার নেই। ওকে, one day he and his sister and his siblings all want to attend school. একদিন সে, তার বোন এবং তার ভাই বোনরা সবাই স্কুল যেতে চায়। এটা আমরা ওই যে ফর্মালি এটা লিখলাম, মানে আমাদের যে লেখাটা আছে এটাই বইতে ইনফর্মালি আছে, তাই আমাদেরকে ফর্মালি লিখতে বলেছে, তাই লিখলাম আমরা। 6.4.3-তে আসো। এখানে কি করতে বলছে আমরা? অনানুষ্ঠানিক লেখা। লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, ক্যান ইউ গেস হোয়াট দে মিন? ইন গ্রুপস রাইট 2 to 3 sentences on each situation. নিচের চিত্রগুলো দেখুন, আপনি কি অনুমান করতে পারেন যে তারা কি বোঝায়? দলবদ্ধভাবে প্রতিটি পরিস্থিতির উপর 2 থেকে 3টি বাক্য লিখুন। ইউ মে রাইট অ্যান ইনভাইটেশন অর কংগ্রাচুলেটরি মেসেজ অর ডেসক্রাইব দেম। আপনি একটি আমন্ত্রণ বা অভিনন্দন বার্তা লিখতে পারেন, সেগুলো বর্ণনা করতে পারেন। ইউ ক্যান লুক এট দ্য ফিচার অফ ইনফর্মাল টেক্সট ইন বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 ফর ইউর রাইটিং। আপনি আপনার লেখার জন্য কার্যকলাপ 6.3.3 এর বাক্সে আনুষ্ঠানিক পাঠ্যের বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন। বার্থডে উইশ, দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, খেয়াল করো তো। একটা ছবিতে দেখতে পাচ্ছি একজন বার্থডে উইশ করছে বা ছবি তুলছে, হ্যাপি বার্থডে লেখা পেছনে। আরেকজন দেখছি ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে আরেকটা ছবিতে। আরেকটা ছবি দেখতে পাচ্ছি নিচে, সেখানে এসো হে বৈশাখ লেখা, শুভ নববর্ষ। তারপর আরেকটা ছবি দেখতে পাচ্ছি পাশে বিয়ে বার্ষিকী হতে পারে বা নতুন বিয়ে, এরকম একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এখন এগুলোকে বলছে কি করতে হবে? কিছু কংগ্রাচুলেটরি মেসেজ, অর্থাৎ তাদেরকে অভিনন্দন জানিয়ে মেসেজ লিখতে পারো, অথবা দাওয়াতপত্র লিখতে পারো, অথবা বর্ণনা করতে পারো। তা আমি সবগুলোতে মেসেজ লিখছি, কংগ্রাচুলেটরি মেসেজ লিখলাম সবগুলোতে। দেখো তো, বার্থডে উইশ করছি কীভাবে? ডিয়ার মহিম অথবা মহিমা, ছেলে হলে মহিম লিখতে পারো, মেয়ে হলে মাহিমা লিখতে পারো। I want to take this opportunity to wish you a very happy birthday and hope that you have a wonderful day. আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই সুযোগটি নিতে চাই এবং আশা করি তোমার একটি দুর্দান্ত দিন কাটবে। I am overjoyed to have you in my life as a friend and I pray that your birthday brings you as much as joy as you bring into the world. Best wishes, এলিফ অথবা আলিফ। একজন বন্ধু হিসেবে তোমাকে আমার জীবনে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি প্রার্থনা করি যেন তোমার জন্মদিনটি তোমার জন্য অনেক বেশি আনন্দ নিয়ে আসে। শুভেচ্ছা রইল, এলিফ অথবা আলিফ। এরপরে হচ্ছে উইশিং অন ঈদ ডে, ঈদ উপলক্ষে শুভেচ্ছা। তো আমরা এটাকে কীভাবে মেসেজ লিখি না, ঈদ উপলক্ষে আমরা মেসেজ দিই। ঈদ মুবারক টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মুবারক। উইশিং ইউ এ জয়াস ঈদ ফিল্ড উইথ ওয়ার্মথ, লাভ অ্যান্ড লাফটার, আপনাকে উষ্ণ ভালোবাসা এবং হাসিতে ভরা একটি আনন্দময় ঈদ কামনা করছি। তারপর হচ্ছে মে দিস ফেস্টিভ অকেশন ব্রিং ইউ অ্যাবান্ডেন্ট ব্লেসিংস অ্যান্ড মেমোরেবল মোমেন্ট, এই উৎসব আপনার জন্য প্রচুর আশীর্বাদ এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে আসুক। অন দিস auspicious day may you find peace, happiness and success in all your endeavors. এই শুভ দিনে আপনি যেন আপনার সমস্ত প্রচেষ্টায় শান্তি, সুখ এবং সাফল্য খুঁজে পান। তারপর হচ্ছে উইশিং অন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাবো এখন। অন দিস auspicious day of Boishakh, I pray to God to always shower His blessings upon you and your family. মানে অর্থ হচ্ছে বৈশাখের এই শুভ দিনে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে তিনি সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুন। May all the fantailish fill your mouth with lot of sweetness and may this new year enlighten your new world with prosperity and success.
সমস্ত পান্তাইলিশ আপনার মুখে প্রচুর মিষ্টিতে ভরে দিক, এবং মানে এটা কখন বলা হয়, ভালো জিনিস খেয়ে ভালো ভালো কথা বলবেন, যেন কাউকে ওই যে খারাপ কথা না বলেন, যেন মুখটা মিষ্টি হয়ে যাক নতুন বছরে, এটা উইশ। এবং এই নতুন বছরটা আপনার নতুন বিশ্বকে সমৃদ্ধি এবং সাফল্যের সাথে আলোকিত করুক। শুভ নববর্ষ। ওকে, এখন আসলে আমরা ওয়েডিং ডে। তো বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা কীভাবে দেয়? উইশিং ইউ দ্য ভেরি বেস্ট অন ইউর ওয়েডিং ডে, ইউর হানিমুন অ্যান্ড অল দ্য হ্যাপি ইয়ার্স টু কাম। আপনার বিয়ের দিন, মধুচন্দ্রিমা এবং আগামী সমস্ত আনন্দময় বছরগুলির জন্য আপনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন। Thank you so much for inviting me to share this special day with you and your loved ones. আপনার এবং আপনার প্রিয়জনদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অল মাই বেস্ট উইশেস ফর ইউ বুথ। আপনাদের দুজনের জন্য আমার শুভেচ্ছা রইল। কংগ্রেচুলেটরি মেসেজ। ওয়াকিং অন হাইকিং, পাহাড় ভ্রমণের শুভেচ্ছা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একজন লোক হাত দিয়ে উপরের দিকে ইশারা করছেন, বাকিরা ট্রেলিংয়ে যাচ্ছে বা পাহাড়ে উঠবে। হাতে লাঠি দেখতে পাচ্ছি, খুঁটি দিয়ে উপরে ওঠার জন্য আর কি। যাদের অভিজ্ঞতা আছে হয়তো তারা জানো, বা বাকিরা এখন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কীভাবে। হ্যাপি হাইকিং, পাহাড় ভ্রমণ শুভ হোক। মে ইউ ফাইন্ড পিস অ্যান্ড লাভ ইন দ্য বিউটি অফ নেচার। আপনি যেন প্রকৃতির সৌন্দর্যে শান্তি এবং ভালোবাসা খুঁজে পান। মে মাদার নেচার টিচ ইউ মাচ অ্যাবাউট টলারেন্স অ্যান্ড ইন্সপায়ার অল অফ ইউ ইন দ্য মোস্ট ম্যাজিক্যাল ওয়েজ। মা প্রকৃতি যেন আপনাকে সহনশীলতা সম্পর্কে অনেক কিছু শেখায় এবং আপনাদের সকলকে জাদুকরী উপায়ে অনুপ্রাণিত করে। আচ্ছা, এইভাবে অনেকে অনেকভাবে মেসেজ দিতে পারে, কেউ বর্ণনা করতে পারে ছবিগুলো, কেউ আবার দাওয়াতপত্র লিখতে পারে, যেটা খুশি। ঠিক আছে, আমরা লিখে দিলাম এটা ক্লাসে, আশা করি তোমার কাজে লাগবে। এখন আসো 6.4.4-এ ফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক লেখা। কী করতে হবে আমাদের এখানে? ইন গ্রুপস রাইট অ্যান এসে অন হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার। দলবদ্ধভাবে আমরা কিভাবে শিশু শ্রম বন্ধ করতে সাহায্য করতে পারি শীর্ষক একটি প্রবন্ধ লিখুন। ইউ ক্যান স্টাডি দ্য বক্সেস ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যান্ড 6.3.3 বিফোর ইউ রাইটিং। আপনি লেখার আগে যে ক্রিয়াকলাপ 5.3.2 অর্থাৎ অ্যাক্টিভিটি 5.3.2 এবং 6.3.3-এর বাক্সগুলো অধ্যয়ন করতে পারেন। মেক শিওর ইউ রাইট অ্যাটলিস্ট 4 প্যারাগ্রাফস। এখানে অন্তত 4টা প্যারাগ্রাফ লিখে আমাদেরকে কী করতে হবে? 4টা প্যারাগ্রাফ লেখার মাধ্যমে আমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে। হিয়ার ইজ এ লেআউট অফ ইউর রাইটিং। এখানে আপনার লেখার জন্য একটা বিন্যাস করে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে এই যে আমরা এখন প্যারাগ্রাফ লিখতে হবে আমাদেরকে, এটা প্রবন্ধ লিখতে হবে। সেটা কিসের উপরে? হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার। আমরা কিভাবে শিশু শ্রম বন্ধ করতে সাহায্য করতে পারি। তাহলে এখানে প্রথম প্যারাগ্রাফ হবে 4টা, বইতে বলে দিছে তাই না? 4টা প্যারাগ্রাফের মধ্যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে প্রথম বডি দিতে হবে, দ্বিতীয়টাতে দিতে হবে এখানে একটা বডি থাকবে, তৃতীয়টাতে আমরা চলে যাব হচ্ছে কনক্লুশনটা। ঠিক আছে, ওকে। আমরা এখন লিখছি এখানে অর্থসহ এখানে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন। চাইল্ড লেবার ইজ নট জাস্ট এ হিস্টোরিক্যাল প্রবলেম বাট অলসো অনগোয়িং ওয়ান। শিশু শ্রম কেবল একটা ঐতিহাসিক সমস্যা নয়, এটি একটি চলমান সমস্যা। ইট ইজ স্টিল ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড, লিমিটিং দেয়ার অ্যাক্সেস টু এডুকেশন, শর্টেনিং দেয়ার লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড পারপিচুয়েটিং পভার্টি। এটি এখনও শিশুদের শৈশব থেকে বঞ্চিত করছে, তাদের শিক্ষার সুযোগ সীমিত করছে এবং তাদের আয়ু কমিয়ে দিচ্ছে এবং দারিদ্র্যকে স্থায়ী করছে। Around the world, there are 160 million children working as a child labor. Ending child labor is a moral issue, and it also affects livelihoods. Civil society, business, and government must work together to eradicate child labor. বিশ্বজুড়ে 16 কোটি শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। শিশু শ্রমের অবসান একটি নৈতিক সমস্যা এবং এটি জীবিকার উপরে প্রভাব ফেলে। শিশু শ্রম নির্মূল করতে সুশীল সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। ফার্স্টলি, when we become aware of ongoing nature of child labor, we can further contribute to ending it by sharing this knowledge with family and friends.
প্রথমত, যখন আমরা শিশু শ্রমের চলমান প্রকৃতি সম্পর্কে সচেতন হই, তখন আমরা পরিবার ও বন্ধুদের সাথে এই জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে এটি শেষ করতে আরও অবদান রাখতে পারি। This process needs not to be confrontational. Instead, we can personalize the message by connecting the issue of child labor to our personal values. এই প্রক্রিয়াটি দ্বন্দ্বমূলক হওয়ার দরকার নেই, এবং এর পরিবর্তে আমরা শিশু শ্রমের বিষয়টিকে আমাদের ব্যক্তিগত মূল্যবোধের সাথে সংযুক্ত করে বার্তাটি ব্যক্তিগতভাবে প্রেরণ করতে পারি। We should also work to save our children if they are forced into dangerous work situation at young age. আমরা আমাদের সন্তানদের বাঁচানোর জন্য কাজ করব যদি তারা অল্প বয়সে বিপজ্জনক কাজের পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়। We need to learn and teach using human education resources and share what we learn with friends, family, co-workers and others and work together to increase our awareness. আমাদের মানবিক শিক্ষার সংস্থানগুলো ব্যবহার করে শিখতে এবং শেখাতে হবে। আমরা যা শিখি তা বন্ধুবান্ধব, পরিবার, সহকর্মী এবং অন্যদের সাথে ভাগ করে নিতে হবে এবং আমাদের সচেতনতা বাড়ানোর জন্য একসাথে কাজ করতে হবে। Secondly, journalism can often be a form of advocacy that can push for social change to curb child labor. সাংবাদিকতা প্রায়শই এমন এক ধরনের সমর্থন হতে পারে যা শিশু শ্রম রোধে সামাজিক পরিবর্তনের জন্য চাপ দিতে পারে। From 1908 to 1924, American investigative photographer Lewis Hine documented children working in factories across the US with over 5,000 photographs that eventually lead to the Fair Labor Standards Act of 1938, which eliminated the worst form of child labor in America. 1908 থেকে 1924 সাল পর্যন্ত মার্কিন অনুসন্ধানী ফটোগ্রাফার লুইস হাইন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কারখানায় কর্মরত শিশুদের 5,000টিরও বেশি ফটোগ্রাফের সাথে নথিভুক্ত করেছিলেন, যা শেষ পর্যন্ত 1938 সালের ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্টের দিকে পরিচালিত করে, যা আমেরিকাতে শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপগুলি নির্মূল করে। তার মানে সাংবাদিকরা যদি কাজ করে, ছবি তোলে, মানে শিশুদের এরকম ভয়ানক পরিস্থিতির বিষয়টা প্রচার করে, তাহলে তারা এইভাবে কিন্তু আমরা মানে শিশু শ্রমটা নির্মূল করতে পারি। উই ক্যান সাপোর্ট জার্নালিস্ট মেকিং ডিসকভারিজ দ্যাট ইনফর্ম দ্য পাবলিক। আমরা সাংবাদিকদের এমন আবিষ্কার করতে সহায়তা করতে পারি যা জনসাধারণকে অবহিত করে। অর্থাৎ কোথাও এ ধরনের ঘটনা ঘটলে আমরা সাংবাদিকদেরকে ফোন করে জানাতে পারি যে শিশু শ্রম হচ্ছে, এটা বন্ধ করার জন্য আমাদের আপনাদের সহযোগিতা প্রয়োজন। The number of views and the time spent on each web page let the media outlet know what issues resonate with their audiences. প্রতিটি ওয়েব পেজে দর্শকদের সংখ্যা ব্যয় করার সময় মিডিয়া আউটলেটকে জানতে দেয় যে কোন বিষয়গুলো তাদের দর্শকদের সাথে অনুরণিত করছে। We can also share journalistic reports with friends and colleagues and helping expand the reach of the article. আমরা বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে সাংবাদিকতার প্রতিবেদনগুলি ভাগ করে নিতে পারি, যা নিবন্ধটির প্রসারকে প্রসারিত করতে সহায়তা করে। অর্থাৎ শিশু শ্রম হচ্ছে এ ধরনের কোনো রিপোর্ট থাকলে এগুলো খুব বেশি বেশি শেয়ার করা দরকার সবার সাথে। তাহলে পত্রিকার ওরা দেখতে পাবে যে ওদের ওয়েবসাইটে এই খবরটা সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, তারা এই বিষয়টাতে আরও বেশি কাজ করতে আগ্রহ দেখাবে। Thirdly, by cutting investment in these producers who exploit children, investors not only send a clear signal of opposition to human rights abuser but also fundamentally remove the economic drivers behind child labor. তৃতীয়ত, শিশুদের শোষণকারী এই উৎপাদকদের বিনিয়োগ কমানোর মাধ্যমে বিনিয়োগকারীরা কেবল মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরোধিতার স্পষ্ট সংকেত দেয় না, বরং শিশু শ্রমের পিছনে থাকা অর্থনৈতিক চালিকা শক্তিকেও মৌলিকভাবে সরিয়ে দেয়। অর্থাৎ এখানে যারা ইনভেস্ট করবে বিদেশ থেকে, তাদেরকে বলা উচিত যে এই কারখানাতে শিশুদেরকে কাজ নিয়োগ দেওয়া হয়, ওদের বেতন দেওয়া হয় না ঠিকমতো, ওদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা হয়। আপনারা এই প্রতিষ্ঠান থেকে কোনো পোশাক কিনবেন না, এখান থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না। তাহলে তারা এইভাবেও কিন্তু এক ধরনের শিশু শ্রম বন্ধে একটা প্রেশার তৈরি করা যাবে। Investors can develop qualitative social responsibility metrics that survey companies' employee safety records, average wages and the average ages of worker. বিনিয়োগকারীরা পরিমাণগত সামাজিক দায়বদ্ধতার মাপকাঠি তৈরি করতে পারেন, যা সংস্থাগুলির কর্মচারীদের নিরাপত্তা রেকর্ড, গড় মজুরি এবং শ্রমিকদের গড় বয়স জরিপ করে। Finally, child labor harms the
physical and psychological health of children while inflicting a tangible productivity loss on society. পরিশেষে শিশুশ্রম শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং সমাজের একটি বাস্তব উৎপাদনশীলতা ক্ষতি করে। By ending this exploitation of children, we enable more people to receive an education, start small businesses and foster more economic activities. শিশুদের এই শোষণের অবসান ঘটিয়ে আমরা আরও বেশি লোককে শিক্ষা গ্রহণ করতে, ছোট ব্যবসা শুরু করতে এবং আরও অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করতে সক্ষম করি। As member of society, we all have a role to play in helping eliminate child labor and achieve more vibrant and equitable economy. সমাজের সদস্য হিসেবে শিশুশ্রম নির্মূল করতে এবং আরও প্রাণবন্ত এবং ন্যায়সঙ্গত অর্থনীতি অর্জনে আমাদের সকলের ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। তো আমরা পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।